ক্লজ। ক্লজ মানে কি? ক্লজ মানে বাক্যাংশ, অর্থাৎ বাক্যের অংশ। যেমন একটা বাক্য লিখছি আমি, অল নো দ্যাট হি ইজ ট্যালেন্টেড। আর একটা বাক্য লিখছি, আই নো হোয়েন ইউ কেম। 3 নম্বর বাক্য, I know what your name is. 3টা বাক্য লিখেছি আমি। 3টা বাক্যে দেখো সবাই জানে যে সে হয় ট্যালেন্টেড। দেখো এই বাক্যে দুটো অংশ রয়েছে, একটা হচ্ছে সবাই জানে, আর একটা হচ্ছে যে সে হয় ট্যালেন্টেড। তাহলে এই যে বাক্য, এই বাক্যের মধ্যে দুটো অংশ রয়েছে, দুটো অংশ অর্থাৎ দুটো বাক্যাংশ। অংশ মানে কি? বাক্যের অংশ মানে কি? বাক্যাংশ। তাহলে দুটো বাক্যাংশ রয়েছে। তাহলে এই দুটো বাক্যাংশের মধ্যে দেখো একটা আছে স্বাধীন, একটা আছে নির্ভরশীল। আমি যদি বলি যে সে হয় ট্যালেন্টেড, যে সে হয় ট্যালেন্টেড, দেখো তোমরা কিছুই বুঝতে পারলে না। যদি আমি জুড়ে দিই সবাই জানে, তাহলে কিন্তু এবার বুঝতে পারলে আমি কি বলতে চেয়েছি। পরের বাক্যটা খেয়াল করো, আই নো আমি জানি, হোয়েন ইউ কেম কখন তুমি এসেছিলে। তাহলে একটা বাক্যাংশ মনে হচ্ছে আমি জানি, আর একটা বাক্যের অংশ হচ্ছে কখন তুমি এসেছিলে। এখানেও তাই, আমি জানি হোয়াট ইউর নেম ইজ। বা আর একটা লিখছি আমি 4 নম্বর, আই টোল্ড ইউ হোয়ার হি ওয়াজ বর্ন। আমি তোমাকে বলেছিলাম, হোয়ার মানে কোথায়, হি ওয়াজ বর্ন সে জন্মগ্রহণ করেছিল। হোয়ার মানে কোথায় হয়, যেখানেও হয়, যেখানে সে জন্মগ্রহণ করেছিল আর কোথায় সে জন্মগ্রহণ করেছিল, একই মিনিং। আমি তোমাকে বলেছিলাম যেখানে সে জন্মগ্রহণ করেছিল সে সম্পর্কে আমি তোমাকে বলেছিলাম। তাহলে আমি তোমাকে বলেছিলাম একটা বাক্য মনে হচ্ছে, আর একটা বাক্য মনে হচ্ছে যেখানে সে জন্মগ্রহণ করেছিল। তাহলে এবার যদি আমি তোমাকে শুধু এরকম বলি যে সে হয় ট্যালেন্টেড, যে সে হয় ট্যালেন্টেড, পরের বাক্য বলছি যখন তুমি এসেছিলে, পরের বাক্য বলছি যা হয় তোমার নাম। হোয়াট মানে যা বা কি দুটোই হয়, হ্যাঁ। তাহলে এখানে হোয়াট মানে যা, যা হয় তোমার নাম। আবার বললাম যেখানে সে জন্মগ্রহণ করেছিল, কিছু বোঝা গেল? কিছু বোঝা গেল না। যখন আমি এই অংশটা জুড়ে দেবো, দেখো যে সবাই জানে যে সে হয় ট্যালেন্টেড, তখন কিন্তু তোমরা বুঝতে পারলে আমি কি বলতে চাইছি। তাহলে দেখো এই অংশটা কিন্তু সম্পূর্ণ স্বাধীন মানে প্রকাশ করছে না। আবার যদি বলি অল নো সবাই জানে, আমি যদি এখন এই অংশগুলো বলি সবাই জানে, সবাই জানে, তখন তোমরা তবু বুঝতে পারলে যে সবাই কিছু একটা জানে। আবার যদি বলি আমি জানি, তাও তোমরা বুঝতে পারলে যে কিছু একটা স্যার জানে। আবার বললাম আমি তোমাকে বলেছিলাম, আমি তোমাকে বলেছিলাম, দেখো কিছু একটা প্রকাশ পেল। কিন্তু যখনই আমি এই অংশটা বলছি তখন কিন্তু প্রকাশ পাচ্ছে না, সম্পূর্ণ মনোভাব প্রকাশ পাচ্ছে না। যে সে হয় ট্যালেন্টেড মানে হলো কখন তুমি এসেছিলে বা যখন তুমি এসেছিলে, যা তোমার নাম হয়, যা হয় তোমার নাম, যেখানে তুমি জন্মগ্রহণ করেছিলে, কোনো মিনিং আসছে না কিন্তু। তার মানে এই অংশের মিনিংটা পুরোপুরি এর উপর নির্ভরশীল। তাহলে তাই দেখো এখানে লিখেছি আমি ক্লজ হচ্ছে দু প্রকার, একটা প্রিন্সিপাল ক্লজ মানে প্রধান ক্লজ, আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ মানে নির্ভরশীল ক্লজ, বা একে আর এক ভাষায় বলা যায় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন ক্লজ, অর্থাৎ যে স্বাধীনভাবে ওই শুধু মানে নিজের ভার্বের উপর ডিপেন্ড করেই বাক্যের অংশটা মানে সম্পূর্ণ মনোভাব প্রকাশ করে। যেমন আমি যদি বলি যে সবাই জানে, দেখো মোটামুটি একটা মনোভাব প্রকাশ করে, সবাই জানে, তার মানে এইটুকু অংশই ও একটা কমপ্লিট সেন্টেন্স। তাই এটা হচ্ছে স্বাধীন, মানে স্বাধীনভাবে মিনিং প্রকাশ করতে পারে। আবার যদি বলি যে সে হয় ট্যালেন্টেড, দেখো এটাকে সম্পূর্ণ মিনিং প্রকাশ করে, যে সে হয় ট্যালেন্টেড, এই মানেটা কিন্তু কিছুই প্রকাশ করলো না। আবার যদি বলি কখন তুমি এসেছিলে, যখন তুমি এসেছিলে, বা বললাম যেখানে সে জন্মগ্রহণ করেছিল, দেখো এই কথাগুলো কিন্তু একেবারেই মনোভাব প্রকাশ করছে না, ইনকমপ্লিট লাগছে।
তো এই কথাগুলো যখন এই প্রধান ক্লজের সঙ্গে, এই যে প্রিন্সিপাল ক্লজ আমি বলেছি পিসি প্রিন্সিপাল ক্লজ, এই প্রিন্সিপাল ক্লজের সঙ্গে যখন জুড়ে দিচ্ছি তখন এর মানে আসে, অর্থাৎ এ কিন্তু নির্ভর করছে প্রিন্সিপাল ক্লজের উপরে। তাই এর নাম হচ্ছে নির্ভরশীল বাক্য, অর্থাৎ নির্ভরশীল ইংরেজি হচ্ছে ডিপেন্ডেন্ট, আর বাক্য হচ্ছে বাক্যাংশ, মানে হচ্ছে এটা তো বাক্য নয়, পুরোটা মিলে বাক্য, তাহলে এটা অংশ, তাই ক্লজ। তাহলে এটাকে আমরা বলতে পারি ডিসি ডিপেন্ডেন্ট ক্লজ, ডিতে ডিপেন্ডেন্ট, সিতে ক্লজ। আবার একইভাবে পরের বাক্য দেখো, আমি জানি যখন তুমি এসেছিলে বা কখন তুমি এসেছিলে, তাহলে আমি জানি এটুকু বললে কিন্তু এক প্রকার মনোভাব প্রকাশ পাচ্ছে, তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর এই অংশটা যে যখন তুমি এসেছিলে, যখন তুমি এসেছিলে, দেখো এটা কিন্তু সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে না, এটা সম্পূর্ণ মানে প্রকাশ করতে গেলে আমাকে পূর্বের বাক্যটা বলতে হচ্ছে, সুতরাং এটা ডিপেন্ডেন্ট ক্লজ। একইভাবে এটা প্রিন্সিপাল ক্লজ, একইভাবে এই অংশটা ডিপেন্ডেন্ট ক্লজ। একটা জিনিস খেয়াল করো, যেখানে এই যে লিঙ্কার গুলো বা কনজাংশন গুলো রয়েছে এগুলোকে বলা হয় কনজাংশন। কনজাংশন আরো রয়েছে, দেখো এখানে একটা পেজের ছবি যাচ্ছে, এই কনজাংশন গুলো তোমরা খাতায় টুকে নিয়ে মুখস্থ করবে। দেখো মুখস্থ না করলে কিন্তু গ্রামার গুলো শিখতে অসুবিধা হবে। যেমন আমি এখানে বলতে গিয়ে বাক্যাংশ কাকে বলে বলতে গিয়ে ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব কাকে বলে বলেছি, তাহলে সেই সম্পর্কে ক্লিয়ার ধারণা না থাকলে কিন্তু মুশকিল। তোমরা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, কিন্তু একটু দেখে নেবে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, দেখো এই যে কনজাংশন গুলো রয়েছে, দেখো দ্যাট, হোয়েন, এগুলো কনজাংশন গুলো, আরো কনজাংশন রয়েছে, পেজটা খেয়াল করো, লিখে নেবে। দেখো হোয়াট, ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো কনজাংশন হয়, আবার হোয়ার, ডাব্লিউএইচ ওয়ার্ড, দেখো এটাও ডাব্লিউএইচ ওয়ার্ড, এই ডাব্লিউএইচ থাকবে সেটা ডাব্লিউএইচ ওয়ার্ড বলা হয়, এই হোয়াট, হোয়ার, তাহলে এগুলো কনজাংশন। এই কনজাংশন থেকে যে বাক্যটা, যে বাক্যের অংশটা শুরু হচ্ছে সেইটাই কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ, বা তুমি বলতে পারো সাবঅর্ডিনেট ক্লজ। এই যে এখান থেকে কনজাংশন শুরু হয়েছে, দেখো পুরো বাক্যটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এখান থেকে শুরু হয়েছে পুরো বাক্যটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, উল্টো পাল্টা যেন না হয়, আর বাকিটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, আর এক প্রকারের ক্লজ রয়েছে যাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, কোঅর্ডিনেট মানে হচ্ছে সমশ্রেণীভুক্ত হওয়া। আমি একটা বাক্য লিখছি, the train left, এই তিনটা বাক্য লিখলাম। খেয়াল করো, রহিম লাইক সুইমিং, রহিম সুইমিং পছন্দ করে, বাট রাম লাইক গার্ডেনিং, রাম, কিন্তু রাম গার্ডেনিং পছন্দ করে। তো এই যে একটা বাক্য, এই বাক্যের মধ্যে দুটো ক্লজ দেখতে পাচ্ছ। তাহলে এই যে লিঙ্কার থেকে যেটুকু থাকে, যে কোনো লিঙ্কার বা কনজাংশন, এই যে কনজাংশন রয়েছে, এই কনজাংশন থেকে যেটুকু আছে সেটুকুকে তোমরা বলবা ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, আর এই অংশটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ। তাই জানতে এতক্ষণে, তাই শিখলে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এখানে রহিম লাইক সুইমিং, আমি যদি বলি যে রহিম সুইমিং পছন্দ করে, তোমরা বললে হ্যাঁ স্যার ঠিকই তো আছে বাক্যটা, হ্যাঁ ঠিকই আছে, তাহলে প্রিন্সিপাল ক্লজ। এইবার সাবঅর্ডিনেট অংশটা যাও, কিন্তু রাম গার্ডেনিং পছন্দ করে। আমি ধরো এই বাক্যটা বললাম না, আমি সরাসরি বললাম কিন্তু রাম গার্ডেনিং পছন্দ করে। দেখো মানেটা কিন্তু প্রায় সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে, তাই নয় কি? আমি বললাম কিন্তু রাম গার্ডেনিং পছন্দ করে। আবার দেখো একটা কথা করো, দ্য পুলিশ কেম, পুলিশ এলো, অ্যান্ড দ্য থিপস র্যান অ্যাওয়ে, এবং চোর পালিয়ে গেল। এবার আমি যদি শুধু বলি যে পুলিশ এলো, তোমরা বুঝতে পারলে যে হ্যাঁ সম্পূর্ণ মনে প্রকাশ পেয়েছে, তাহলে এটা একটা ক্লজ। এবার বললাম আর চোরগুলো পালিয়ে গেল, আমি বললাম যে আর চোরগুলো পালিয়ে গেল, এটাও কিন্তু প্রায় সম্পূর্ণ মানে প্রকাশ করছে। আবার তুমি এটা খেয়াল করো, এই দুটো বাক্য থেকে একটু আলাদা দেখো। যখন হোয়েন উই রেস্ট, যখন আমরা পৌঁছেছিলাম দ্য স্টেশন, স্টেশনে পৌঁছেছিলাম, দ্য ট্রেন লেফট, ট্রেনটা ছেড়ে চলে গিয়েছিল। যখন আমরা স্টেশনে পৌঁছেছিলাম, আমি যদি এরকম বলি যখন আমরা স্টেশনে পৌঁছেছিলাম, দেখো এই মায়াটা কিন্তু কমপ্লিট আসছে না। আমি বললাম যখন আমি স্টেশনে পৌঁছেছিলাম, যে তোমার নাম, তুমি হও সৎ, যে তুমি হও সৎ, বা বললাম যা হয় তোমার নাম, এই বাক্যগুলো কিন্তু সম্পূর্ণ মানে প্রকাশ করছে না, উদ্ভট লাগছে। তাহলে এগুলোই ডিপেন্ডেন্ট ক্লজ, কিন্তু এগুলোর ক্ষেত্রে দেখো একটু আলাদা।
কিন্তু রাম, আমি বলতে পারি কিন্তু রাম গার্ডেনিং পছন্দ করে। দেখো এটা কিন্তু একটু ক্লিয়ার মানে আসছে, এটা এক প্রকার মানে প্রকাশ করে দিই, কিন্তু রাম পছন্দ করে, অমুক পছন্দ করে, এক প্রকার মানে কিন্তু চলে আসছে। তাহলে এইটাকেও কিন্তু মেন ক্লজের মতোই মনে হচ্ছে, মানে প্রিন্সিপাল ক্লজের মতোই মনে হচ্ছে, মানে সামান্য মনে হচ্ছে এটা ডিপেন্ডেন্ট ক্লজ, সামান্য, একেবারে সম্পূর্ণ নয়, মানে স্ট্রংলি মনে হচ্ছে না, লুজলি মনে হচ্ছে, তাই না? ওই কম্পাউন্ড সেন্টেন্সের মতো, যে লুজলি কানেকশন, তাই তো? আর তাছাড়া আমি বলেছিলাম যে কম্পাউন্ড সেন্টেন্সে লুজ কানেকশন থাকে, তাই না? তাহলে এগুলো কম্পাউন্ড সেন্টেন্স রচনা করেছে, সুতরাং এখানে লুজ কানেকশন থাকবে, এটা স্বাভাবিক। আর কমপ্লেক্সে বলেছিলাম কি, যে ক্লোজ কানেকশন থাকে, তাই না, মানে স্ট্রং কানেকশন থাকে। তো এখানেও দেখো ওই সিনটাই আমরা দেখতে পাচ্ছি যে লুজ কানেকশন। তাহলে এই অংশটাকে আমরা বলবো কোঅর্ডিনেট ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজটাকে যদি এই প্রিন্সিপাল ক্লজের মতো মনে হয়, তাকে আমরা বলবো কোঅর্ডিনেট ক্লজ। তাহলে এখানে কোঅর্ডিনেট ক্লজ কোনটা? তাহলে তোমরা বলবা এই যে লিঙ্কার সহ কিন্তু, হ্যাঁ, মানে কনজাংশন সহ, এই কনজাংশন গুলো মুখস্থ করবে। এই কনজাংশন সহ যে বাক্যটা রয়েছে, কনজাংশন যে বাক্যটার সঙ্গে জোড়া রয়েছে, সেটা হচ্ছে এখানে হয়ে গেল কোঅর্ডিনেট ক্লজ। তার মানে কখনো কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে, কখনো কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ মানে কি? কোঅর্ডিনেট মানেই হচ্ছে সমশ্রেণীতে পড়ে, মানে সমতুল শ্রেণীর মধ্যে পড়ে। তা কার সমতুল বলতো? এই যে প্রিন্সিপাল ক্লজের সমতুল। মনে রাখবা কোঅর্ডিনেট ক্লজ কিন্তু বাট নয়, বাট কিন্তু কোঅর্ডিনেট ক্লজ নয়। ক্লজ মানে কি? বাক্য যেখানে একটা ফাইনাইট ভার্ব থাকবে। তো বাট কি বাক্য? এখানে কি সাবজেক্ট, ফাইনাইট ভার্ব এরকম আছে? গতকালের ক্লাসে একটা 12 এর ছেলে বলছে যে স্যার আপনি তো ভুল বললেন, এই বাটকে তো কোঅর্ডিনেট ক্লজ বলা হয়। ওকে আমি বুঝিয়ে দিলাম ব্যাখ্যা করে, তো বলছে না স্যার বাটকে কোঅর্ডিনেট ক্লজ বলা হয়। বলছে আমি একটা ভাইরাল ভিডিওতে দেখেছি, তো আমি সার্চ করে দেখলাম, তাই সেখানে উনি বলছেন যে বাট হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তো সত্যি আমি খুব দুঃখিত এই জন্য যে আমি বলছি কথাটা, কারণ তোমরা সবসময় অথেন্টিক সোর্স থেকে জ্ঞান নেবে। আলেকজান্ডার পোপ একটা কথা বলেছিল, লিটিল লার্নিং ইজ ভেরি ডেঞ্জারাস থিং। শুধু ডেঞ্জার না, কিন্তু ভেরি ডেঞ্জার। কেন বলো তো? কারণ তোমরা জ্ঞান নিলে, আমার মধ্যে যে লিটিল লার্নিং থাকে, অল্প লার্নিং থাকে, আমি নিজেকে মনে করলাম না আমি ঠিকঠাক আছি, আমার মধ্যে কমই আছে, তোমাদের জ্ঞান দিলাম, তোমার ব্রেনে কিন্তু ইনস্টলড হয়ে গেল, ওটা তো আর রিমুভ হলো না। তুমি তখন আবার পরবর্তী ছাত্রের মাধ্যমে ওই জ্ঞানটাই প্রসার করবে যদি তোমার মধ্যে সংশোধন না ঘটে। ফলে কিন্তু দেখো যেটা ছিল ডেঞ্জার, সেটা কিন্তু আরো বেশি ডেঞ্জারে পরিণত হলো। তো যাই হোক, তোমরা অথেন্টিক সোর্সে দেখবে। আর মনে রাখবা, এই যে একটা বাক্য, এই বাক্যের মধ্যে কিন্তু দুটি পদ আছে এমন নয়, এটা কিন্তু পদ নয়, এটা একটা বাক্য। পদ মানে কি? একটা বাক্যের মধ্যে যে শব্দগুলো থাকে এবং ওই শব্দগুলো বিভক্তি যুক্ত হয়ে একটা বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, তখন ওই শব্দগুলোকে বলা হয় পদ। অর্থাৎ যে রহিম লাইক সুইমিং, এই যে মানে এখানে পদ রয়েছে, রহিম একটা পদ, লাইকস একটা পদ, সুইমিং একটা পদ, এই পদগুলো মিলে একটা বাক্য বা বাক্যাংশ তৈরি করেছে। তাহলে আমি কিন্তু এটা বলতে পারি না যে এই বাক্যের মধ্যে দুটি পদ রয়েছে, তো এটাও কিন্তু গলত। এটা বাক্য, বাক্যাংশ, কারণ আমরা তো পড়ছি এখানে ক্লজ নিয়ে, এখানে তো পদ বলার কোনো জায়গাই নেই, এখানে ক্লজ নিয়ে আমরা পড়ছি, ক্লজ মানে বাক্যাংশ। যাই হোক, খেয়াল করো, তাহলে এটা একটা বাক্যাংশ, আবার এখান থেকে শুরু করে এটুকু একটা বাক্যাংশ। কিন্তু যখন তুমি লিঙ্কার থেকে পুরো বাক্যটা নিচ্ছ, তখন এটা হয়ে যাচ্ছে বলতে কোঅর্ডিনেট ক্লজ। দেখ আর একটা উদাহরণ দেখি। দেখো বলছে দ্য পুলিশ কেম, পুলিশ এসেছিল, অ্যান্ড দ্য থিপস র্যান অ্যাওয়ে, এবং চোরগুলো পালিয়ে গিয়েছিল। তাহলে দেখো পুলিশ এসেছিল, আমি তোমাদের শুধু বললাম যে পুলিশ এসেছিল রে, যদিও আরো কিছু কথা আছে, তবুও মোটামুটি ভাবে তো মানে প্রকাশ পেল। তাহলে মোটামুটি ভাবে মানে প্রকাশ পেলেই, মানে বাক্যের মানে সাধারণভাবে থট প্রকাশ পেলেই ফাইনাইট ভার্বও আছে, তাহলে সেটাকেই বলা হচ্ছে ক্লজ। আবার পরের বাক্য যে অ্যান্ড আর দ্য থিপস র্যান অ্যাওয়ে, চোর পালিয়ে গেল, আমি এভাবে বললাম আর চোরগুলো পালিয়ে গেল, বাক্যটা কিন্তু আমার কমপ্লিট হলো, যদিও কিছু কমই আছে, কিন্তু মোটামুটি ভাবে তো কমপ্লিট হলো। তাহলে মোটামুটি ভাবে কমপ্লিট হলে এটাও কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজের মতোই আসে, প্রিন্সিপাল ক্লজ নয় কিন্তু প্রিন্সিপাল ক্লজের মতোই আসে। তাই এটাকে আমি কি বলবো বলতো? কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। আর এটা অবশ্যই প্রিন্সিপাল ক্লজ, পিসি। আচ্ছা, পরের বাক্য দেখো, হোয়েন উই রিচড দ্য স্টেশন, যখন আমরা স্টেশনে পৌঁছেছিলাম, দ্য ট্রেন লেফট, তখন যে ট্রেনটা ছেড়ে চলে গেল। তাহলে ট্রেনটা, তাহলে এখানে দেখো এটা সাবঅর্ডিনেট ক্লজ। আমি যদি এটুকু বলি,
যখন আমরা স্টেশনে পৌঁছেছিলাম, বা যদি বলি কখন আমরা স্টেশনে পৌঁছেছিলাম, এটা কি কোনো কমপ্লিট বাক্য হলো? প্রশ্ন করে ছেড়ে দিলাম, কমপ্লিট বাক্য তো হলো না, আমি তো কমপ্লিট করলাম না বাক্যটা, তাই নয় কি? তাহলে এটা কিন্তু ইনকমপ্লিট, এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজের মতো মনে হচ্ছে না। তাহলে এইটা আমরা বলবো, এটাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজই বলবো, ডিপেন্ডেন্ট ক্লজ। আর এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, আরো কয়েকটা বাক্য দিচ্ছি। অ্যাট হোম, এই দুটো বাক্য লিখলাম। দেখো খেয়াল করো, অ্যাজ ইট ওয়াজ রেইনিং, যেহেতু বৃষ্টি হচ্ছিল, আই ডিড নট গো টু স্কুল, আমি বিদ্যালয়ে গিয়েছিলাম না। তাহলে আমি বলেছি কনজাংশন গুলো কি কি বলতো? অ্যাজ হচ্ছে কনজাংশন, তাহলে অ্যাজ থেকে পুরো বাক্যটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আর তাছাড়া খেয়াল করো, আমি যদি বলি যে যেহেতু বৃষ্টি হচ্ছিল, যখন বৃষ্টি হচ্ছিল, কথাগুলো ক্লিয়ার নয়। তাহলে এই কথাগুলো পরিষ্কার হবে কখন? যখন আমি পরবর্তী অংশটা বলবো। যেহেতু বৃষ্টি হচ্ছিল, সেহেতু আমি বিদ্যালয়ে গিয়েছিলাম না, এবার তোমরা বুঝলে আমি কি বলতে চাইছি। আবার যদি আমি আলাদা করে এটা বলি যে আমি বিদ্যালয়ে গিয়েছিলাম না, এটাও কিন্তু বুঝতে পারলে। তার মানে এই পরের বাক্যটা, পরের বাক্যাংশটা স্বাধীনভাবে মিনিং আনলো, তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর এইটা ডিপেন্ডেন্ট ক্লজ কেন, ডিসি কেন? কারণ এটা এটুকু বললে মনে ভাব প্রকাশ পায় না। এইটুকু মনোভাব প্রকাশ করতে গেলে পরের অংশটাও পড়তে লাগে, তবেই ক্লিয়ার হয়। যেমন আমি যদি বলি যেহেতু বৃষ্টি হচ্ছিল, বললাম যখন বৃষ্টি হচ্ছিল, বোঝা যাচ্ছে না। যখন মানে সম্পূর্ণ মনোভাব প্রকাশ পাচ্ছে না। যখন বললাম যে যেহেতু বৃষ্টি হচ্ছিল, আমি বিদ্যালয়ে যাইনি, তখন মানে প্রকাশ পেল সম্পূর্ণরূপে। তখন তোমরা বুঝতে পারলে, মানে প্রকাশ পেল মানে তোমরা বুঝতে পারলে আমি কি বলতে চাইছি। আবার যদি বলি যে আমি বিদ্যালয়ে গিয়েছিলাম না, এইটুকু বললেও তোমরা বুঝতে পারলে যে একটা কমসে কম কিছুটা তো বোঝা গেল, একটা বাক্যর অংশটা বোঝা গেল যে আমি কি বলতে চাইছি। আমি বিদ্যালয়ে যাইনি বললাম, বোঝা গেল তার মানে। তো এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ কেন? কারণ ডিপেন্ড করে, এই অংশটার মানে একা একা প্রকাশিত হয় না, এ ডিপেন্ড করে একটা বাক্যের উপরে, তাই এই ডিপেন্ডেন্ট ক্লজ। আর যে নিজে নিজে মানে প্রকাশ করে, অর্থাৎ স্বাধীনভাবে প্রকাশ করে, স্বাধীনতা দিবস ইংরেজি কি? ইন্ডিপেন্ডেন্স ডে, তাই না? তাহলে তোমরা বলবা ইন্ডিপেন্ড, ওখান থেকে তুমি ইন্ডিপেন্ডেন্ট শব্দটা নিয়ে নাও, তাহলে স্বাধীন, স্বাধীন ক্লজ, এইভাবে মনে রাখতে পারো। আচ্ছা, এখানে দেখো কি বলেছি, গো টু স্কুল, বিদ্যালয়ে যাও, অর রিড অ্যাট হোম, অথবা তুমি বাড়িতে বসে পড়ো। তাহলে আমি যদি বলি গো টু স্কুল, তোমরা বুঝতে পারলে আমি কি বলতে চাইছি। তাহলে এটা নিঃসন্দেহে প্রিন্সিপাল ক্লজ, পিসি। আর অর থেকে দেখো এখানে কনজাংশন আছে, তাহলে এইটুকু সাবঅর্ডিনেট ক্লজ হওয়ার কথা। কিন্তু দেখো এইখানটাতে একটু মানেটা দেখো অতটা স্ট্রংলি কানেক্টেড নয়। দেখো, অথবা তুমি বাড়িতে পড়ো, না হয় অথবা মানে না হয় তুমি বাড়িতে বসে পড়ো। তো এই কথাটার মধ্যে বুঝতে পারলে যে আমাকে তাহলে পড়তে লাগবে বাড়িতে বসে। তার মানে এটাও কিন্তু প্রিন্সিপাল ক্লজের মতোই মনে হচ্ছে, কিন্তু সম্পূর্ণ প্রিন্সিপাল ক্লজ নয়। যদি বলি না হয় তুমি বাড়িতে বসে পড়ো, এটা কিন্তু সম্পূর্ণ প্রিন্সিপাল ক্লজ নয়। আবার এটা সম্পূর্ণরূপে ডিপেন্ডেন্ট ক্লজও নয়। তাহলে এটাই হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, এটা আমি মুছে দিচ্ছি, এটা আমি। আচ্ছা, সাবঅর্ডিনেট ক্লজকে তিন ভাগে ভাগ করা যায়। নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ নয় কিন্তু, হ্যাঁ অ্যাডজেক্টিভ ক্লজ, সঠিক উচ্চারণ অ্যাডজেক্টিভ। অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্ব ক্লজ নয়, অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা, নাউন ক্লজ মানে বুঝতেই পারছো, নাউন মানে কি? নাম। আচ্ছা, নাউন শব্দটা একটা সেন্টেন্স স্ট্রাকচার যখন আমরা করি, একটা সেন্টেন্স যখন লিখি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্রিপোজিশন পার্ট, তখন নাউন কোথায় বসে? সাবজেক্ট ও অবজেক্টের জায়গায়। তাহলে নাউন ক্লজ কখন হবে? যখন একটি বাক্য বা বাক্যাংশ সাবজেক্ট ও অবজেক্টের জায়গায় বলবে, তখন সেটা হবে নাউন ক্লজ। আর অ্যাডজেক্টিভ ক্লজ কি? যখন একটা পুরো বাক্য অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে, তাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, অর্থাৎ অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে, অ্যাডজেক্টিভের মতো আচরণ। অথবা বলতে পারি ব্যাখ্যা করবে, ব্যাখ্যাকারী শব্দগুচ্ছ রূপে আত্মপ্রকাশ করবে, ব্যাখ্যাকারী শব্দগুচ্ছ।
আর অ্যাডভার্বিয়াল ক্লজ কি অ্যাডভার্বের মতো আচরণ করবে। অ্যাডভার্ব কি জিনিস? এমপিটি, মনে রাখবা এমপিটি। এম মানে হচ্ছে ম্যানার, ম্যানার মানে কি ভাবে। যেমন আমি ধীরে ধীরে হাঁটছি, তাহলে কিভাবে হাঁটছি? ধীরে ধীরে, তাহলে ধীরে ধীরে হচ্ছে অ্যাডভার্ব। আর পি হচ্ছে প্লেস মানে জায়গা, আর টি হচ্ছে টাইম মানে সময়। তাহলে এমপিটি মনে রাখবা, ম্যানার মানে ভাবে, প্লেস মানে পি মানে প্লেস, আর টি মানে টাইম। আর একটা রয়েছে কারণ বোঝায়, কারণ মানে কেনর উত্তর, কারণ বোঝাবে, তাহলে সেটা হবে অ্যাডভার্ব। একটা আমি বাক্য লিখছি, দেখো, আই নো দ্যাট শি ইজ গুড গার্ল। এই যে লিখলাম, দেখো, আমি জানি যে সে হয় ভালো মেয়ে। আমি যদি বলি যে সে হয় ভালো মেয়ে, এটা কিন্তু বুঝতেই পারছি যে সে হয় ভালো মেয়ে, এটাই কি? এটা এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, এটা সম্পূর্ণ মানে আসছে না, তাহলে এটা ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এই ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে তিন প্রকার। কি কি? এই ডিপেন্ডেন্ট ক্লজের তিন প্রকার: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, আর অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এই যে দাগানো অংশটা, এই দাগানো অংশটা যদি নাউন হয় তাহলে সেটা নাউন ক্লজ, আর এই দাগানো বাক্যটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই দাগানো বাক্যটা যদি অ্যাডভার্ব হয় তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে নাউন কি? নাউন মানে সাবজেক্ট অবজেক্টের জায়গায় বসবে। যেমন দেখো, আমি যদি প্রশ্ন করি আমি জানি, আমি জানি কি, অবজেক্ট কি করে পাওয়া যায় বলো? অবজেক্ট পাওয়া যায় কি কাকে দিয়ে প্রশ্ন করলে, তাই না? তাহলে এই যে প্রিন্সিপাল ক্লজটা রয়েছে, সেটা তো প্রিন্সিপাল ক্লজ, কারণ ডিপেন্ডেন্ট ক্লজ বাদ দিয়ে যেটুকু পড়ে থাকে, ডিপেন্ডেন্ট ক্লজ কি করে চিনবো? যে কনজাংশনটা থাকবে তারপর থেকে পুরোটাই হচ্ছে কি ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এই যে ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে, এটা বাদ দিলে যে অপর ক্লজটা থাকে সেটা হচ্ছে কি মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। এই প্রিন্সিপাল ক্লজের ভার্বকে প্রশ্ন করো কি দিয়ে? সবসময় প্রিন্সিপাল ক্লজের ভার্বকে প্রশ্ন করবা, যে আমি জানি কি, কি জানি? আমি জানি যে সে হয় সৎ। তাহলে এটা কিন্তু কি এর উত্তর, কি মানে কি অবজেক্ট, তাহলে অবজেক্টের উত্তর, তাহলে এটা কিন্তু একটা নাউন। কিন্তু নাউন মানে আমরা জানি একটা শব্দ বা পদ, তাই না? কিন্তু পদ হলে সেটা তো ক্লজ নয়। ক্লজ মানে কি পুরো একটা বাক্য, অর্থাৎ যখন পুরো একটা বাক্য এই নাউনের জায়গায় কভার করবে তখন সেটাই হচ্ছে বাক্য মানে ক্লজ। অর্থাৎ এটা কিন্তু নাউন নয়, এটা হচ্ছে নাউন ক্লজ। তাহলে এটা কিন্তু নাউন ক্লজ, এই ভুলটা কিন্তু করা যাবে না। ওই ওই 12-এর ছেলেটা যেটা বললো আর কি, এরকম ভুল কিন্তু ভুল শিক্ষা নেওয়া যাবে না, যে নাউন পদ এরকম বলা যাবে না। এটা পদ নয়, এটা বাক্য, ঠিক আছে? তাহলে এটা নাউন ক্লজ। বাক্য কেন, বাক্যাংশ কেন? কারণ এটা তো ক্লজ, আমরা তো শুরু থেকেই পড়ছি, কারণ লেখাই তো আছে ক্লজ। এখানে তো দ্বিচারিতের কোনো প্রশ্ন আসে না বা দ্বিমতের কোনো প্রশ্ন আসে না, তাহলে এটা কিন্তু নাউন ক্লজ। আচ্ছা, এবার আমি বললাম দ্য ওম্যান who cooks well, who cooks for me is my mother. এই যে পুরো বাক্য লিখলাম, এখানে দেখো এই যে ডাব্লিউএস ওয়ার্ড, তাহলে ডাব্লিউএস ওয়ার্ড থেকে পুরো বাক্য, পুরো বাক্য হতে গেলে কি লাগে? সাবজেক্ট, ভার্ব, প্রিপোজিশন, পার্ট, আবার ভার্ব আছে। এই ভার্বটা কিন্তু এই সাবজেক্টের, দা ওম্যানের। তাহলে মাঝখানে কিন্তু এটা ডিপেন্ডেন্ট ক্লজ পড়ে গেছে। দেখো ডাব্লিউএস ওয়ার্ডটা এখানে আছে, এই অংশটা সাবজেক্ট ভার্ব। দেখো একটা সেন্টেন্স স্ট্রাকচার আছে, একটা সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু একটা ক্লজ মনে রাখতে হবে। এইটুকু মিলে একটা স্ট্রাকচার, আর দ্য ওম্যান ইজ মাই মাদার, এইটুকু মিলে একটা স্ট্রাকচার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে এই যে দেখো বলছে মহিলাটি যে রান্না করে আমার জন্য সে আমার মা, তাহলে এখানে মেন ক্লজ কোনটা? আমি যদি এরকম বলতাম যে রান্না করে আমার জন্য, কিছু বোঝা গেল না, তার মানে এটাই কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ। আবার যদি বলি মহিলাটা আমার মা, এটা কিন্তু দেখো পরিষ্কার বোঝা গেল, মহিলাটাই আমার মা, বুঝতে পারলে? এইবার দেখো এটা বলতে গিয়ে দেখো এই অংশটা, এটা কি ডিপেন্ডেন্ট ক্লজ। আর এই ডিপেন্ডেন্ট ক্লজ কত প্রকার? তিন প্রকার: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। তাহলে দেখো এই অংশটা কি, এই অংশটা কি নাউনের জায়গা নিচ্ছে, মানে অবজেক্টের জায়গা নিচ্ছে? কি দিয়ে প্রশ্ন করো? কি এর উত্তর আসছে না? অ্যাডজেক্টিভের। অ্যাডজেক্টিভ তোমার মানে জানো অ্যাডজেক্টিভ কি জিনিস? অ্যাডজেক্টিভ মানে কি? যে শব্দ বা শব্দগুচ্ছগুলো ব্যাখ্যা করে দেয়, দোষ গুণ অবস্থা এরকম বোঝায়, তাই না? যেমন দেখো আমি যদি বলি লম্বা ছেলেটি আজকে আসেনি, আমি বললাম যে ছেলেটি আসেনি,
তোমরা কিন্তু বুঝতে পারবে না কোন ছেলেটি। যখনই বললাম লম্বা ছেলেটি আসেনি, তখন কিন্তু ওই বিশেষ ছেলেটাকে চিনতে পারলে। তারপরে যে শব্দ দ্বারা ব্যাখ্যা করে দেয় বা চিনতে সাহায্য করে, ব্যাখ্যা করলেই তো চেনা যায়, তাই না? কোনো মানুষ সম্বন্ধে বর্ণনা দিলে ব্যাখ্যা করলেই কিন্তু চেনা যায়। তাহলে যে ব্যাখ্যা করে দিলেই সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়। এবার একটা শব্দ দিয়ে ব্যাখ্যা করলে সেটা অ্যাডজেক্টিভ, আর যদি একটা বাক্য দিয়ে ব্যাখ্যা করি তাহলে সেটা কিন্তু ক্লজ। তাহলে দেখো এখানে আমি ব্যাখ্যা করছি, আমি বললাম মহিলাটি আমার মা, তোমরা কিন্তু চিনতে পারো না কোন মহিলাটি। আমি বললাম ওই যে আমাদের বাড়িতে একটা মহিলা রান্না করছিল না, সেই মহিলাটি আমার মা। তখন আমি যদি বলি যে মহিলাটি আমার মা, তোমরা আমার বাড়িতে এসে অনেকগুলো মহিলাকে দেখেছিলে, আমার বাড়ির মহিলা দেখেছিলে, আশেপাশের মহিলা দেখেছিলে, তাই তুমি বুঝতে পারছো না। যখন বললাম ওই যে রান্না করছিল না, সেই মহিলাটি আমার মা, দেখো ওই যে রান্না করছিল এটা কিন্তু ব্যাখ্যা করে দিল। তাহলে এই যে যতটুকু অংশ ব্যাখ্যা করলো ততটুকু কিন্তু অ্যাডজেক্টিভের জায়গায় গেল। তাহলে দেখো এখানে যে রান্না করে আমার জন্য, এটা কিন্তু অ্যাডজেক্টিভের জায়গা নিল। তাহলে এটাই কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ। এই অংশটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, আর একটা বাক্য লিখছি। দেখো, went to a place where Robbie was born. Robbie was born. 2 নম্বর বাক্য লিখছি, he was tired because he worked hard. 3 নম্বর বাক্য লিখছি, I will call you when you reach. I went to a place, আমি একটা জায়গায় গিয়েছিলাম, where Robbie was born, যেখানে রবি জন্মগ্রহণ করেছিল। তাহলে দেখো WH ওয়ার্ড আছে, তাহলে এখান থেকে ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এই ডিপেন্ডেন্ট ক্লজটা বলো কার মতো আচরণ করছে, নাউনের মতো আচরণ করছে, না অ্যাডজেক্টিভ মানে বর্ণনাকারী শব্দ মতো আচরণ করছে, না অ্যাডভার্ব মানে এই যে জায়গা, সময়, কারণ। দেখো ভাবে মানে কিভাবে পাবে, যে কিভাবে এর উত্তর আসলে সেটা ভাবে। যেমন আমি ধীরে ধীরে হাঁটছি, তাহলে কিভাবে হাঁটছি, ধীরে ধীরে হাঁটছি, তাহলে এটা কিন্তু অ্যাডভার্ব। আবার বলি প্লেস, প্লেস মানে জায়গা, বুঝতে পারছো, টাইম মানে কি সময় বোঝাবে, যে কখন দিয়ে প্রশ্ন করবা। আর প্লেস হচ্ছে কোথায় দিয়ে প্রশ্ন করবা, যে কোথায়, তার উত্তর যদি আসে তাহলে সেটুকু হচ্ছে অ্যাডভার্ব। আবার যদি বলি টাইম মানে কখন, সময় দিয়ে সময় উত্তর যদি হয় তাহলে প্রশ্নটা কি হবে, কখন, তাহলে উত্তরটা কিন্তু সময় হবে, তাহলে সেটা মনে রাখবা অ্যাডভার্ব। আবার যদি কারণ হয়, কারণ মানে কেন দিয়ে প্রশ্ন করতে হবে, তাহলে কারণ আসবে, তাহলে সেটা কিন্তু অ্যাডভার্ব হবে। তাহলে দেখো এখানে বলছে যে আমি একটা জায়গায় গিয়েছিলাম যেখানে রবি জন্মগ্রহণ করেছিল। তাহলে এখানে দেখো আমি একটা জায়গায় গিয়েছিলাম যেখানে রবি জন্মগ্রহণ করেছিল। তাহলে যেখানে আমি তোমাদের বললাম যে আমি একটা জায়গায় গিয়েছিলাম, তোমরা কিন্তু বুঝতে পারলে হ্যাঁ স্যার একটা জায়গায় গিয়েছিল। তখন আমি আর একটু বললাম যে ওই যে যেখানে, আমি যদি বলি যে একটা জায়গায় গিয়েছিলাম, তোমরা কিন্তু বুঝবে না কোন জায়গায় গিয়েছিল, আমি তো জায়গার নাম বললাম না, কলকাতা শিলিগুড়ি কিছুই করিনি। তখন যদি আমি এইটুকু বলে দিই, আচ্ছা ওই যে রবি যেখানে জন্ম করেছিল না, আমি সেই জায়গায় গিয়েছিলাম, তখন দেখো এই যে এগুলো কিন্তু বর্ণনা দিল, আর তোমাদেরকে চিনতে সাহায্য করলো, তোমাদের স্মৃতিপটে আনতে সাহায্য করলো, তাই তো, যে যেখানে রবি জন্ম করেছিল, রবি ঠাকুর জন্ম করেছিল। তাহলে যে একটা জায়গা সম্বন্ধে তোমাদের সামনে একটা একটা মানে দৃশ্য হাজির হলো, যে ওই জায়গাটার কথা বলছে স্যার, তাহলে এটা বর্ণনা করছে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ। এই অংশটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে পড়বে। এটা অ্যাডজেক্টিভ নয়, অ্যাডজেক্টিভ মানে একটা শব্দ বা পদ, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ যেহেতু এটা বাক্য বা বাক্যাংশ। আচ্ছা, এবার পরের বাক্য দেখো, হি ওয়াজ টায়ার্ড, সে ক্লান্ত হয়ে গিয়েছিল, বিকজ কারণ হি ওয়ার্কড হার্ড, সে খুব পরিশ্রম করেছিল। তাহলে সে ক্লান্ত হয়ে গিয়েছিল, এই বিকজ এখানে দেখো কনজাংশন আছে, তাহলে এখান থেকে এটুকু হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে সে ক্লান্ত হয়ে গিয়েছিল কারণ সে প্রচুর পরিশ্রম করেছিল। হি ওয়ার্কড হার্ড মানে ওয়ার্ক মানে কাজ করা, হার্ড মানে কঠোর কাজ করেছিল। তাহলে এখানে কারণ সে কাজ করেছিল, তাহলে এটা কিন্তু দেখো কেনর উত্তর আসে, সে ক্লান্ত হয়ে গেছিল কেন, কারণ সে প্রচুর পরিশ্রম করেছিল। তাহলে কেনর উত্তর আসলে কি হয়, এই কারণ মানে কেন, এই যে কেন, আর টাইম হচ্ছে কখন, আর প্লেস হচ্ছে কোথায় দিয়ে প্রশ্ন করতে হবে, কোথায় উত্তর, আর কিভাবে উত্তর হচ্ছে ম্যানার। তাহলে দেখো এটা কিন্তু কেনর উত্তর আসে, সে ক্লান্ত হয়েছিল কেন, কারণ সে প্রচুর পরিশ্রম করেছিল। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, এডিভি লিখলাম। আর আই উইল কল ইউ, আমি তোমাকে ডেকে নেব, হোয়েন ইউ রিচ, যখন তুমি পৌঁছাবে আমি তোমাকে ডেকে নেব।
তাহলে হোয়েন থেকে এটা ডিপেন্ডেন্ট ক্লজ, তাহলে এই অংশটা থেকে বলো এটা কোন ক্লজ। আমি তোমাকে ডেকে নিব, কখন ডেকে নিব, কখন, যখন তুমি পৌঁছাবে। তাহলে কখন এর উত্তর আসছে, তাহলে এটা কিন্তু টাইম, এটা উত্তর কিন্তু কখন প্রশ্নের উত্তর হচ্ছে এটা টাইম আসছে না, আমি ডেকে নিব যখন তুমি পৌঁছাবে, তাহলে ওটাই কিন্তু একটা টাইম হয়ে গেল। তাহলে কখন তুমি পৌঁছাবে বলো, তুমি ধরো পৌঁছাবে বিকাল 4টায়, তাহলে হ্যাঁ তখনই ডেকে নিব। মানে টাইমটা আমি বলছি না, টাইমটা না বলে একটা বাক্যের মাধ্যমে ইনডাইরেক্টলি টাইমটা প্রকাশ করছি, যে আমি তোমাকে ডেকে নিব যখন তুমি পৌঁছাবে। তাহলে যে হোয়েন ইউ রিচ, তাহলে এটা কিন্তু কখনের উত্তর অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, ক্লজের পার্ট 1 ক্লাসটা এটুকুই।